ঠিক আছে, আমি রেকর্ডিং চালিয়ে দিলাম। সো আমরা শুরু করে দিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পার্লামেন্ট পার্ট 1। পার্লামেন্ট দুটো বা তিনটে ক্লাস আমাদের লাগতে পারে শেষ করতে, বড় চ্যাপ্টার। তাও ইম্পর্টেন্ট প্রভিশন গুলো মোটামুটি আমরা পার্লামেন্টের পড়বো। ঠিক আছে, তাহলে চলো শুরু করে দেওয়া যাক। দেখো, পার্লামেন্ট বলতে যেটা আমরা প্রাথমিকভাবে বুঝি, পার্লামেন্ট কি? পার্লামেন্ট হলো ইউনিয়ন লেজিসলেচার। ঠিক আছে, তাহলে পার্লামেন্ট যেটা, এক মিনিট জাস্ট। হ্যাঁ, তাহলে পার্লামেন্ট কি? পার্লামেন্ট হলো ইউনিয়ন লেজিসলেচার। কেন্দ্রীয় আইনসভা, তাই তো? তোমরা জানো আমাদের আইনসভা দুটো আছে, একটা ইউনিয়ন লেজিসলেচার আছে, একটা স্টেট লেজিসলেচার আছে। আমাদের কনস্টিটিউশনে টোটাল 22টা, এই টোটাল 12টা শিডিউল আছে। তার মধ্যে একটা শিডিউল আছে সেভেন্থ শিডিউল। এই সেভেন্থ শিডিউলে আমরা কি করি, আমাদের সেভেন্থ শিডিউলের যত আইন তৈরির বিষয়গুলো সেটা তিনটে লিস্টে ভাগ করা আছে: ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টের ওপর আইন বানায় কে? কেন্দ্রীয় আইনসভা। স্টেট লিস্টের ওপর আইন বানায় কে? স্টেট লেজিসলেচার, রাজ্যের আইনসভা। আর কনকারেন্ট লিস্টের ওপর আইন কে বানায়? রাজ্য আইনসভা এবং কেন্দ্রীয় আইনসভা দুজনেই। তাহলে বোথ ইউনিয়ন অ্যান্ড স্টেট লেজিসলেচার, তারা দুজনেই কনকারেন্ট লিস্টের যে সাবজেক্ট তার উপরে আইন বানাতে পারে। আমরা এখানে যেটা পড়ছি সেটা হলো ইউনিয়ন লেজিসলেচার, কেন্দ্রীয় আইনসভা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো কেন্দ্রীয় আইনসভা। কেন্দ্রীয় আইনসভাকে পার্লামেন্ট বলা হয়। আমাদের দেশে এই কেন্দ্রীয় আইনসভার আর একটা খুব সুন্দর নামও আছে, এটাকে বলে সংসদ। ঠিক আছে, এটাকে কি বলে? এটাকে বলে সংসদ। তাহলে দেখো, প্রথম যেটা বলেছে, এটার বাংলাটা এখানে আছে, ইংরেজি পার্টটা এখানে আছে, বাংলা পার্টটা এখানে রয়েছে। কি বলছে দেখে নাও, পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইজ সংসদ। আমাদের দেশে পার্লামেন্টকে সংসদ বলে। পার্লামেন্ট ইজ দ্য লেজিসলেটিভ অর্গান অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। আমাদের কেন্দ্রীয় সরকারের যে আইন বিভাগ, ঠিক আছে, বা আইন সভা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পার্লামেন্ট। কনসেপ্ট অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে নেওয়া হয়েছে। আর পার্লামেন্টারি ডেমোক্রেসির মানে কি? আমরা জানি যে পার্লামেন্টের লোয়ার হাউসে যে দলের মেজরিটি, সেই দল আলটিমেট সরকার তৈরি করবে, তাই তো? কেন্দ্রীয় সরকার তৈরি করবে। আবার তোমরা যদি দেখো, সিমিলার একটা স্ট্রাকচার আমরা রাজ্যেও ফলো করি। রাজ্য আইনসভার যে লোয়ার হাউস, মানে যেটাকে আমরা বিধানসভা বলি, সেই বিধানসভায় যে দলের মেজরিটি, সেই দল রাজ্য সরকার তৈরি করবে, স্টেট গভর্নমেন্ট তৈরি করবে, তাই তো? সেটাই হয়ে থাকে। নেচার কি? নেচার হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা বাই ক্যামারাল। মাথায় রাখবে আমাদের দুটো হাউস আছে, একটা হলো আপার হাউস আর একটা আছে হলো লোয়ার হাউস, তাই তো? আপার হাউসকে আমরা কি বলি? আপার হাউসকে আমরা বলি হাউস অফ দ্য স্টেট, হাউস অফ দ্য, সরি, কাউন্সিল অফ দ্য স্টেট বলি, কাউন্সিল অফ স্টেটস। আর লোয়ার হাউসকে আমরা কি বলি? হাউস অফ দ্য পিপল। পরে অবশ্য 1954 সালে এই হাউস অফ দ্য পিপল তারা একটা হিন্দি নাম অ্যাডপ্ট করে, যেটা আমরা পরের স্লাইডে পড়বো, লোকসভা। আর কাউন্সিল অফ স্টেটস তারাও একটা হিন্দি নেম অ্যাডপ্ট করে, যেটাকে বলে রাজ্যসভা। কিন্তু দুটো হাউস যখন থাকে তখন বলে বাই ক্যামারাল। মাথায় রাখবে, যদি লেজিসলেচারে লেজিসলেচারে বা আইনসভাতে যদি একটা হাউস থাকে, তাহলে সেটাকে আমরা বলি ইউনিক্যামারাল লেজিসলেচার। মানে
এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আর যদি দুটো হাউস থাকে তাহলে সেটাকে আমরা বলি বাইক্যামেরাল লেজিসলেচার। তার মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দুটো আইনসভা থাকলে দ্বিকক্ষ। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গের আইনসভা পশ্চিমবঙ্গের কেমন, তোমরা তো জানো পশ্চিমবঙ্গে কোনো বিধান পরিষদ নেই, পশ্চিমবঙ্গে শুধু বিধানসভা আছে। তাহলে পশ্চিমবঙ্গের আইনসভা হলো ইউনিক্যামারাল লেজিসলেচার। আর ভারতবর্ষের আইনসভা কেমন? ভারতবর্ষের আইনসভা হলো বাইক্যামারাল। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার এবং উত্তরপ্রদেশ, এখানে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্যের আইনসভা বা বাইক্যামারাল স্টেট লেজিসলেচার আছে। পার্লামেন্টের কথা কোন পার্টে বলা আছে? পার্ট 5। ইউনিয়ন লেজিসলেচার, ইউনিয়ন এক্সিকিউটিভ, সুপ্রিম কোর্ট সবগুলোই পার্ট 5-এ আছে। পার্লামেন্টের রিলেটেড আর্টিকেল হলো 79 থেকে 122। অবভিয়াসলি তোমাদেরকে সব পড়তে হবে না, কয়েকটা ইম্পর্টেন্ট আর্টিকেল বললেই হবে। ইউনিয়ন লিস্টে পার্লামেন্টের কথা বলা আছে। known as ওয়েস্টমিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট। ব্রিটেনের যে পার্লামেন্ট আছে, ব্রিটিশ পার্লামেন্টও বাই দ্য ওয়ে বলে রাখি দ্বিকক্ষ বিশিষ্ট। ব্রিটিশ পার্লামেন্টও বাইক্যামেরাল। ওদের যে আপার হাউস তাকে আমরা বলি হাউস অফ দ্য লর্ড। আর লোয়ার হাউসকে আমরা বলি হাউস অফ দ্য কমন্স। আর ব্রিটিশ পার্লামেন্টেও দুটো মানে হাউস আছে, এটাও বাইক্যামেরাল। আর এই ব্রিটিশ পার্লামেন্ট যে শহরে আছে বা যে জায়গাটায় আছে, বেসিক্যালি শহর বলবো না, শহরটা লন্ডন, সেই জায়গাটার নাম ওয়েস্টমিনিস্টার। তাই আমাদের দেশের যেহেতু পার্লামেন্টারি ডেমোক্রেসি ব্রিটেন থেকে নেয়া, তাই আমরা আমাদের দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ওয়েস্টমিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট বলে থাকি। সবাই বুঝতে পেরেছো এই অবধি যা যা বলেছি কিনা? কনফার্মেশন দাও। কোন জায়গাটা একবার বলো। নেচার 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 হলো বাইক্যামেরাল। ওই তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, দুটো হাউস আছে না আমাদের পার্লামেন্টে, রাজ্যসভা লোকসভা, দুটো কক্ষ আছে না? দুটো কক্ষ থাকলে ওটাকে ইংরেজিতে বলে বাইক্যামেরাল, বাংলায় বলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ঠিক আছে? আর একটা হাউস যদি পশ্চিমবঙ্গের মতো থাকে যেখানে কোনো বিধান পরিষদ নেই, শুধু বিধানসভা আছে, একটা হাউস আছে, তাহলে সেটাকে আমরা বলবো বাংলায় এক কক্ষ বিশিষ্ট আইনসভা, ইংরেজিতে বলবো ইউনিক্যামেরাল লেজিসলেচার। ব্রিটেনেও দুটি কক্ষ বিশিষ্ট আইনসভা, আপার হাউসকে ওদের বলে হাউস অফ দ্য লর্ড, লোয়ার হাউসকে ওদের বলে হাউস অফ দ্য কমন। ব্রিটেনের তো ন্যাচারালি কোনো বাংলা হবে না, স্বাভাবিক, তো ওটাই বলে। এই তো বলেছি, আর তো কিছু তেমন বলিনি। এটা হলো। চলো নেক্সট স্লাইডে দেখো কি বলছে। বাংলাটা পড়ে নেবে, দরকার হলে বাংলা জায়গাটা পড়ে নেবে, অসুবিধে কি আছে? যদি কখনো কোনো কনফিউশন লাগে, বাংলা তো দেয়াই আছে। এই তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, ব্রিটেন থেকে নেয়া, পার্ট 5, আর্টিকেল 79 থেকে 122, ওয়েস্টমিনিস্টার সরকারের মডেল হিসেবে পরিচিত। আছে তো, চাপ কি আছে? যদি মনে হয় ইংরেজিতে অসুবিধা হচ্ছে, বাংলা জায়গাটা পড়ে নেবে, ঠিক আছে? আর যদি মনে হয় বাংলা জায়গার ইংরেজি জায়গা কিছুই বুঝতে পারছো না, তাহলে আমার এক্সপ্লেনেশন যেটা আছে, তোমাদের তো রেকর্ডিং দেওয়া হয়, রেকর্ডিং এর পার্টটা একটুখানি দেখে নেবে, চেক করে নেবে। তারপরে যদি মনে হয় বুঝতে পারছো না, পরের দিন ক্লাসে এসে আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো, চিন্তার কিছু নেই। ঠিক আছে? আমরা মোটামুটি চেষ্টা করবো যতটা সম্ভব ডাউট ক্ল্যারিফাই করে পড়াশোনা করা যায়, ঠিক আছে? যাতে পরীক্ষাতে যদি কোনো কনসেপচুয়াল কোশ্চেন আসে তাতে কোনো সমস্যা না হয়। চল নেক্সট স্লাইডে আমরা চলে যাই। আর্টিকেল 79। আর্টিকেল 79-এ কি বলছে বাবু? অর্গানাইজেশন অফ পার্লামেন্ট, পার্লামেন্টের কম্পোজিশনের কথা বলা আছে।
আচ্ছা, নর্মালি যদি আমরা চোখ বন্ধ করে ভাবি, আমরা ভাবি পার্লামেন্টে তো দুটো হাউস আছে, একটা হলো কাউন্সিল অফ দ্য স্টেটস আর একটা হলো হাউস অফ দ্য পিপল। হ্যাঁ, সে তো ঠিকই আছে, দুটো হাউসই আছে, আপার হাউস লোয়ার হাউস। কিন্তু দেখো, তার সাথে প্রেসিডেন্টও অ্যাড করেছি আমরা। উত্তর হলো কেন? মানে আর্টিকেল 79-এ আমরা কেন প্রেসিডেন্টকে অ্যাড করলাম? তার কারণ হলো এটাই, আমাদের দেশে তোমাদের মাথায় রাখতে হবে, প্রেসিডেন্টকে ছাড়া আমরা আমাদের পার্লামেন্ট ভাবতেই পারি না। কারণ প্রেসিডেন্ট এমন একজন ব্যক্তি যার সই ছাড়া আমাদের দেশে কোনো কেন্দ্রীয় আইন তৈরি হয় না। এবার প্রেসিডেন্টের সই ছাড়া যদি আলটিমেট আইন তৈরি না হয়, তাহলে পার্লামেন্টের মেন কাজ কি? পার্লামেন্ট বলতে আমরা পার্লামেন্টের বাংলা কি? আইনসভা, কেন্দ্রীয় আইনসভা। তাহলে পার্লামেন্টের তো মেন কাজ আইন তৈরি করা। পার্লামেন্টের সেই মেন কাজটা সম্পূর্ণই হবে না যদি সেখানে প্রেসিডেন্ট সিগনেচার না করে। যেমন ধরো, একটা আইন তৈরি করতে গেলে যেটা করতে হয়, তুমি প্রথমে একটা বিল নিয়ে এলে। বিল মানে কি? বিল মানে হলো একটা প্রপোজাল, একটা লিখিত প্রপোজাল, যে তুমি কিসে আইন তৈরি করবে, কি আইন তৈরি করবে, একটা লিখিত প্রস্তাব, এটা হলো বিল। এটা মানে কিন্তু আইন নয়। এবার তুমি কি করলে, এটাকে ফার্স্ট হাউসে পাশ করালে, ধরো তুমি লোকসভায় এটাকে পাশ করালে, দুটো হাউসে পাশ করাচ্ছ, তারপর তুমি এটাকে সেকেন্ড হাউসে পাশ করালে। এবার তুমি লোকসভাতেও আগে পাশ করাতে পারো, পরে রাজ্যসভা। পাস করানোর জন্য কত পার্সেন্ট লাগবে? মিউট 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 মিউট, ডিপেন্ড করছে কোন মেজরিটি। ঠিক আছে, সিম্পল মেজরিটি হলে টোটাল যে মেম্বার আছে, প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, মানে প্রেজেন্ট যতজন আছেন এবং তাদের মধ্যে যতজন ভোট দিচ্ছেন, সেটাকে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করতে হবে। এটাই জেনারেলি অর্ডিনারি বিলের ক্ষেত্রে মেজরিটিটা ইউজ হয়। এটা ডিপেন্ড করছে, এটা এক্স্যাক্টলি মেম্বার, ধরো কোনো একটা পার্টিকুলার দিন লোকসভাতে মেম্বার উপস্থিত আছে 300 জন। নর্মালি লোকসভায় টোটাল মেম্বার তোমরা জানো 543 জন, কিন্তু কোনো একটা দিন ধরো উপস্থিত আছে, প্রেজেন্ট আছে 300 জন। এবার 300 জনের মধ্যে 20 জন বললো দাদা আমরা ভোট দেব না, তার মানে আমরা বললাম অ্যাবস্টেন ফ্রম ভোটিং। অ্যাবস্টেন ফ্রম ভোটিং মানে ভোট দিতে আহ, যারা মানে চাইলো রাজি হলো না একটা বিল পাস করানোর ক্ষেত্রে, সেটা 20 জন। তাহলে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং কতজন? প্রেজেন্ট এবং ভোট করছে কতজন? সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 280 জন। তাহলে সিম্পল মেজরিটির ক্ষেত্রে হিসেবটা যেটা দাঁড়াবে, সেটা হলো প্রেজেন্ট অ্যান্ড ভোটিংকে আমি 2 দিয়ে ভাগ করব, করে আমি 1 যোগ করব, মানে 141। এবার এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাম্বার, এটা কালকে চেঞ্জ হতে পারে, কারণ হতে পারে কালকে হয়তো 320 জন উপস্থিত থাকলো, হতে পারে কালকে 20 জনের আজকে বলেছে 20 জন বলেছে ভোট দেবো না, কালকে দেখা গেল 5 জন বলেছে ভোট দেবো না। বা এমনও হতে পারে যে কালকে 100 জন উপস্থিত থাকলো। ঠিক আছে, মিনিমাম পার্লামেন্টের কাজ চালাতে গেলে 1/10 মেম্বারকে উপস্থিত থাকতে হয়। লোকসভার ক্ষেত্রে 55 জন, রাজ্যসভার ক্ষেত্রে 25 জন, যেটাকে আমরা কোরাম বলি। এবার লোকসভাতে কোনো একটা পার্টিকুলার দিন কতজন তাহলে উপস্থিত থাকতে পারে? তুই যদি বলিস লোকসভার টোটাল মেম্বার কত, 543, কোরাম হলো তার 10%, মানে 54.3, রাউন্ড অফ করে নে 55। তার মানে 55 থেকে মিনিমাম 55 আর ম্যাক্সিমাম লোকসভাতে উপস্থিত থাকতে পারে 543 জন। তুই বলবি স্যার লোকসভাতে তো এমন হতে পারে 30-40 জন উপস্থিত আছে, না তাহলে তো লোকসভার কাজ করাই যাবে না। কারণ লোকসভার কাজ করতে গেলে মিনিমাম 10% মেম্বার দরকার হয়, সেটাকে কোরাম বলে, দ্যাট ইজ 55। তাহলে তার থেকে কম হলে লোকসভার কাজই হবে না, হাউসকে মুলতবি করে দেওয়া হবে। তো যাই হোক, তো এবার যে কোনো সংখ্যা হতে পারে, ডিপেন্ড করছে একটা বিলের জন্য কি মেজরিটি প্রয়োজন, সেই মেজরিটি এবং কতজন উপস্থিত আছে তার উপর ডিপেন্ড করছে। তো এইভাবে একটা বিল যখন ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে পাস করে, পাস করার পর বিলটা চলে যায় প্রেসিডেন্টের কাছে। এবার প্রেসিডেন্ট যিনি আছেন ভারতবর্ষে, তিনি যখন সিগনেচার করবেন, তার সিগনেচার করার পর সেই বিলটা আইনে পরিণত হয়। ল বা অ্যাক্টে পরিণত হলে দুটো হাউসে পাস করাতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দুটো হাউসে পাস না করালে আমি কিন্তু দিনের শেষে আইন তৈরিই করতে পারবো না, অ্যাক্ট বা ল তৈরিই করতে পারবো না। তাহলে এতটাই ইম্পর্টেন্ট হলো
প্রেসিডেন্টের ভূমিকা, কারণ প্রেসিডেন্টকে ছাড়া আমাদের দেশে কোনো কেন্দ্রীয় আইন তৈরিই হয় না। সেই কারণে আমরা বললাম যে আমাদের দেশের আহ, যে পার্লামেন্টের যে অর্গানাইজেশন, সেখানে আমরা প্রেসিডেন্টকে রাখবো। প্রেসিডেন্ট ইজ নট এ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। প্রেসিডেন্ট রাজ্যসভার মেম্বার নয়, প্রেসিডেন্ট লোকসভারও মেম্বার নয়। রাজ্যসভার যে 245 জন মেম্বার আছে তার মধ্যে প্রেসিডেন্ট নেই, লোকসভারও যে 543 জন মেম্বার আছে তার মধ্যেও প্রেসিডেন্ট নেই। অ্যান্ড ডাজ নট সিট ইন এনি হাউস অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের কোনো হাউসে প্রেসিডেন্ট তার মিটিং অ্যাটেন্ড করার জন্য বসেও না। কিন্তু প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। কিন্তু এরপরেও প্রেসিডেন্ট হলো পার্লামেন্টারি সিস্টেমের একটা অবিচ্ছেদ্য অংশ। প্রেসিডেন্টকে ছাড়া পার্লামেন্টারি সিস্টেম ভাবাই যায় না, বিকজ এ বিল পাসড বাই বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট। কারণ যে একটা বিল যখন দুটো হাউসে পাস করছে, ক্যানট বিকাম ল, সেই বিলটা আইনে পরিণতই হতে পারবে না উইদাউট দ্য অ্যাসেন্ট অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া। তাই জন্য প্রেসিডেন্টকে অর্গানাইজেশন অফ দ্য পার্লামেন্টে অ্যাড করা হয়েছে আর্টিকেল 79-এ। পার্লামেন্টের অর্গানাইজেশন, সেখানে রাজ্যসভা এবং লোকসভার সাথে প্রেসিডেন্টও আছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কেন প্রেসিডেন্টকে রেখেছি? প্রেসিডেন্টকে ছাড়া পার্লামেন্টের কাজই সম্পন্ন হবে না, পার্লামেন্টের কাজ কমপ্লিটই হবে না। তাই প্রেসিডেন্টকে ছাড়া আমরা পার্লামেন্ট ভাবতেই পারি না। প্রেসিডেন্ট কোনো হাউসের মেম্বার নন, কিন্তু পার্লামেন্টারি সিস্টেমের একটা ইন্টিগ্রাল পার্ট বা অবিচ্ছেদ্য অংশ, যাকে বিচ্ছেদ করে, যাকে ছাড়া পার্লামেন্টারি সিস্টেম হয় না। হলো। নেক্সট পয়েন্টে কি বলছে দেখো, হিন্দি নেম রাজ্যসভা অ্যান্ড লোকসভা ওয়ার অ্যাডপ্টেড বাই কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড দ্য হাউস অফ দ্য পিপল ইন 1954। এখানে কি বলেছে যে এই হাউস অফ দ্য পিপল, সে তার একটা আচ্ছা, বাই দা ওয়ে, আগে এটা দেখে রাখো, যদি কেউ জিজ্ঞেস করে হাউস অফ দ্য পিপল কত সালে তৈরি হয়েছে। হাউস অফ দ্য পিপল তৈরি হয়েছে 1952 সালে। কাউন্সিল অফ দ্য স্টেট কত সালে তৈরি হয়েছে? কাউন্সিল অফ স্টেটও তৈরি হয়েছে 1952 সালে। কিন্তু প্রাথমিকভাবে 1952 আর 1953 সালে এদের নাম শুধু হাউস অফ দ্য পিপল আর কাউন্সিল অফ দ্য স্টেট, মানে ইংরেজি নামটাই ছিল। পরে হিন্দি নেম যেটা, সেই রাজ্যসভা আর লোকসভা, সেটা এরা অ্যাডপ্ট করে 1954 সালে। আর ফার্স্ট লোকসভা ইলেকশন আমরা 1952 বলি, কারণ 52-তে প্রথম ইলেকশন শেষ হয়েছিল। বেসিক্যালি যদি পুরো সময়টা বলিস যে এক্স্যাক্টলি কবে থেকে কবে, সেটা হবে 25 অক্টোবর 1951 ইলেকশন প্রসেস শুরু হয়, আর ইলেকশন প্রসেস শেষ হয় একদম 21 ফেব্রুয়ারি 1952। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম ইলেকশন আমরা বলি 51 থেকে 52। এখানে 52টা বলা হয়েছে কারণ 52তে ইলেকশনটা শেষ হচ্ছে, সেই কারণে। এবার সব জায়গা থেকে 51 লেখাও থাকে না, 51 থেকে 52ও লেখা থাকে না, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ইলেকশনের প্রসেস শুরু হচ্ছে 25 অক্টোবর 1951, ইলেকশনের প্রসেসটা শেষ হচ্ছে 21 ফেব্রুয়ারি 1952। অনেকে এখানে প্রশ্ন করতে পারো, বা অনেকের একটা প্রশ্ন মনে আসতে পারে যে এতদিন ধরে কেন ভোট হলো। মানে এই প্রশ্নটা একটা মনে আসতে পারে যে এতদিন ধরে ভোট হলো কারণ প্রথম ইলেকশন সুকুমার সেন ছিলেন আমাদের একজন ইলেকশন কমিশনার। তো প্রথম ইলেকশন, তার আগে আমাদের সারা ভারত জুড়ে ইলেকশন করার কোনো মানে ইতিহাস ছিল না। তার আগে তোমরা জানো খুব লিমিটেড সংখ্যক মানুষ ভোট দিত, খুব লিমিটেড। তখন প্রচুর ক্রাইটেরিয়া ছিল, মিনিমাম সরকারি চাকরি করতে হবে, অন্তত গ্র্যাজুয়েট হতে হবে, হাজারটা ক্রাইটেরিয়া। কিন্তু এখন তোমরা জানো এমন কোনো ক্রাইটেরিয়া নেই। আমাদের দেশের সংবিধানে আর্টিকেল 326-এ পরিষ্কার বলা আছে, যদি তুমি তোমার বয়স 18-র বেশি হয় এবং তুমি যদি ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে তোমার নাম তুলে নাও, তাহলে কিন্তু তোমার ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ যাই হোক না কেন, তুমি ভোটে পার্টিসিপেট করতে পারবে, যেটাকে আমরা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলি। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলি। তো ন্যাচারালি বুঝতেই পারছো এত লোক এর আগে কখনো ভারতবর্ষে কোনো ভোটে অংশগ্রহণ করেনি, তাই জন্য এতদিন সময় লেগেছিল। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার আছে তো? কোনো সমস্যা নেই তো? থাকার কথা নয়, তবুও বলে দাও।
সুকুমার সেন হুম। হ্যাঁ 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 অবভিয়াসলি ইলেকশন তো স্বাধীন ভারতের আগেও হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের পোস্টটা তখন ছিল না। চলো আমরা কে 1984, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। চলো লোকসভা লোকসভা সম্বন্ধে যদি আমি আলোচনা করি, লোকসভা সম্বন্ধে যদি আমরা একটু ডিসকাস করি, লোকসভার অনেকগুলো নাম আছে। প্রথমত লোকসভা তো লোয়ার হাউস, তোমরা আগে থেকেই জানো। হাউস অফ দ্য পিপল, এটাও আগে থেকে জানো। আচ্ছা, এটাকে ফার্স্ট চেম্বার আর পপুলার চেম্বার কেন বলা হয়? কারণ মাথায় রাখবে, লোকসভার বর্তমান যতজন মেম্বার, লোকসভায় বর্তমানে কতজন মেম্বার, আমি স্পেলিংটা ভুল হয়ে গেল, 543 জন। মাথায় রাখবে লোকসভায় এই যতজন মেম্বার বর্তমানে, এই 543 জন মধ্যে অল আর ইলেক্টেড, সবাই নির্বাচিত। আবার নির্বাচিত বললেও ভুল হবে, অল আর ডিরেক্টলি ইলেক্টেড, সবাই সরাসরি ভাবে নির্বাচিত। মানে লোকসভার যারা সদস্য আছে না, তাদেরকে মানুষ ভোট দিয়ে জিতিয়ে পাঠায়। 2024-এ তোমরা কিছুদিন আগেই তোমাদের যে অঞ্চলে তোমরা থাকো, আমাদের দেশে যেটা আছে, আমাদের দেশে আছে হলো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। কি আছে? রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। এটাকে বাংলায় কি বলে? প্রতিনিধিত্বমূলক, প্রতিনিধিত্ব, তয় তয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। মানে কি? মানে আমাদের দেশে কি হয়, আমরা একজন প্রতিনিধি চয়েস করি, রিপ্রেজেন্টেটিভ চয়েস করি। তোমার এরিয়া থেকে তুমি একজনকে লোকসভায় পাঠিয়েছো, সে হলো তোমার এরিয়ার এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। তোমার এরিয়া থেকে তুমি বিধানসভায় একজনকে পাঠাও, তাকে তোমরা কি বলো? তাকে তোমরা বলো বিধায়ক, এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে আমাদের দেশটা বর্তমানে, আমাদের গোটা এই সুবিশাল ভারত, যেখানে টোটাল 28টা রাজ্য আছে এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, টোটাল এই 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে যদি গোটা ভারতবর্ষটাকে আমরা 543টা ইউনিটে ভাগ করেছি। কটা? না, 543টা ইউনিট, মানে 543টা লোকসভায় ভাগ করেছি। এবার তার মধ্যে 543টা লোকসভা থেকে এক একজন করে এমপি জিতে এসে টোটাল লোকসভা সদস্য হয়েছে বর্তমানে ভারতবর্ষে 543 জন। এবং সবাই মানুষের দ্বারা ডিরেক্ট নির্বাচিত, ডিরেক্ট ইলেক্ট করে তোমরা পাঠিয়েছো। তাই জন্য এটাকে আমরা পপুলার চেম্বার বা ফার্স্ট চেম্বার বলে থাকি। এটা লোয়ার হাউস হতে পারে, কিন্তু এটা হলো পপুলার চেম্বার, এটা ফার্স্ট চেম্বার। এবার এই লোকসভায় টোটাল কতজন থাকবে বা তার কম্পোজিশনের কথা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 81-এ বলা আছে। লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 550। লোকসভার বর্তমান স্ট্রেংথ কত? 543। এই 543কে যদি আমি ভাগ করি, আমাদের রাজ্যগুলো থেকে টোটাল 524 জন মেম্বার যাচ্ছে, 28টা রাজ্য থেকে। আর ইউনিয়ন টেরিটরি গুলো থেকে টোটাল 19 জন মেম্বার লোকসভায় যাচ্ছে, সব মিলিয়ে 543 জন মেম্বার। এবার অ্যাকচুয়ালি সংখ্যাটা তুমি যদি বলো, 2020-র আগে অব্দি ছিল 545। কারণ তখন এই 543 জন নির্বাচিত প্রতিনিধি ছাড়াও 2জন মেম্বারকে মনোনীত করা হতো, তাকে নমিনেট করতো ভারতবর্ষের প্রেসিডেন্ট। আর এই যে 2জন মেম্বারকে নমিনেট করতো, তারা অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলি থেকে বিলং করতো। অ্যাংলো ইন্ডিয়ান মানে হলো যারা তাদের বাবার দিক থেকে ব্রিটিশ, মানে বাবার হয়তো ব্রিটিশ নয়, কিন্তু তার দাদু বা তার দাদু একসময় ব্রিটিশ ছিল। তোমরা অনেকে চেনো, খুব বড় লেখক, নিশ্চয়ই চিনবে, না জানার কিছু নেই, রাস্কিন বন্ড, এর নাম তোমরা শুনে থাকবে, শোনা উচিত।
তারপর তোমরা নিশ্চয়ই জর্জ বেকারের নাম শুনেছো, ডেরেকো ব্র্যান্ড, ব্যারিও ব্র্যান্ডের নাম শুনেছো। এরা তো কুইজ মাস্টার বলেই বিখ্যাত ছিল, এখন তো আবার ডেরেকো ব্র্যান্ড তৃণমূলের রাজ্যসভার বোধহয় এমপিও হয়েছে। তো আমার বক্তব্য হলো, এরকম অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারদেরকে আগে দুজন মেম্বার ছিলেন যাদেরকে প্রেসিডেন্ট মনোনীত করতো লোকসভাতে। রাজ্যসভায় যেমন 12 জন মেম্বার মনোনীত হয়, তেমন লোকসভাতেও দুজন মেম্বার মনোনীত হতো। কিন্তু তারপরে নরেন্দ্র মোদীর সরকার এসে একটা ডিসিশন নেয় যে তারা কোনো এই ব্রিটিশ অ্যাংলো ইন্ডিয়ানদেরকে এরা লোকসভাতে আর মনোনীত করবে না। এমনিতেও তারা নির্বাচিত ছিলেন না, তারা মনোনীত ছিলেন। তো এই অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারশিপ স্ক্র্যাপ করা হয়, তুলে নেওয়া হয় হলো 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020-র মাধ্যমে। অ্যাংলো ইন্ডিয়ান নমিনেশন ইন লোকসভা ইজ সাসপেন্ড করে দেওয়া হচ্ছে 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020-র মাধ্যমে। এবং ন্যাচারালি তখন সংখ্যাটা 545 থেকে কমে হয়ে যাচ্ছে 543। তাহলে এই অ্যামেন্ডমেন্টটাও আমরা মনে রাখবো যে অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারশিপ তুলেছিল কবে। তার আগে ছিল 545 মেম্বার, এখন হয়ে গেল 543। ম্যাক্সিমাম মেম্বারটা আগে ছিল 552, সেটা এখন হয়ে গেছে 550। তোমরা বলতেই পারো যে স্যার 7 জন মেম্বারকে এক্সট্রা কেন রাখা হয়েছে, মানে তারা ম্যাক্সিমাম স্ট্রেংথ কেন 550? দেখো, যেভাবে আমরা আমাদের দেশকে সিকিমকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করেছি, যেভাবে আমরা দাদরা নগর হাভেলি দমন অ্যান্ড দিউকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করেছি, পুডুচেরি বা পন্ডিচেরিকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করেছি, হতে পারে ভবিষ্যতে আমরা অন্য কোনো জায়গাকেও ভারতবর্ষে অন্তর্ভুক্ত করলাম, হতে পারে কিছুদিন পরে নেপাল ভারতবর্ষের পার্ট হয়ে গেল। আমি বলছি না আজকেই হবে বা কাল হবে, হতেই তো পারে 50 বছর পরে ভুটান ভারতবর্ষের পার্ট হয়ে গেল। হতে পারে আমাদের দীর্ঘদিনের একটা দাবি, পাক অকুপাইড কাশ্মীর, যে জায়গাটা পিওকে যেটাকে তোমরা বলো, যেটা আমরা দাবি করি, ভারতীয়রা দাবি করি যে পাকিস্তান জোর করে আমাদের থেকে নিয়ে নিয়েছে, কিন্তু সেই সময় 47-48 সালে যেহেতু ভারত একটা খুব নতুন দেশ ছিল, সবে স্বাধীন হয়েছিল, আমরা পাকিস্তানের সাথে সে সময় যুদ্ধ করার সাহস দেখাইনি আমাদের অর্থনীতিকে বাঁচানোর জন্য, নেহেরু এবং সর্দার প্যাটেল। তো সেই জায়গাটা ডিসপিউটেড একটা জায়গা। ইভেন আমাদের যখন জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের হাইয়েস্ট পিক কি, তখন আমরা বলি যে আমাদের হাইয়েস্ট পিক যদি পিওকে কে ধরা হয় তাহলে কারাকোরামের গডউইন অস্টিন, যদি পিওকে কে না ধরা হয় তাহলে কাঞ্চনজঙ্ঘা। কারণ পিওকে একটা ডিসপিউটেড এরিয়া, ওটা পাকিস্তান যদিও দাবি করে ওটা পাকিস্তানের, কিন্তু ভারতীয়রা মনে করে ওটা ভারতের। তো হতেই পারে হয়তো আজকে থেকে 50 বছর পরে পিওকেটাও হয়তো ভারতবর্ষ তাদের দখলে নিয়ে নিল, আবার নাও নিতে পারে, আমি জানি না কি হবে। যেমন তোমরা জানো আমাদের লাদাখের একটা অংশ অলরেডি চীন নিয়ে নিয়েছে, সেটা নিয়েও তর্ক বিতর্ক রয়েছে। তো এই অংশগুলো যদি কখনো ভারতবর্ষে আবার ফিরে আসে বা আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে ন্যাচারালি সেই জায়গা থেকেও কিছু লোকসভা রিপ্রেজেন্টেটিভ আসবে। তাই জন্য ম্যাক্সিমাম স্ট্রেংথটা 550 করা আছে, 7টা এক্সট্রা সিট রাখা আছে। কিন্তু বর্তমানে প্রেজেন্ট স্ট্রেংথ যদি বলো, সেটা কিন্তু 543। কারণ অনেকে আমাকে প্রশ্ন করে যে ম্যাক্সিমাম স্ট্রেংথটা কেন রাখা আছে, তার উত্তরটা আমি তোমাদেরকে ক্ল্যারিফাই করলাম। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কনফার্মেশন দাও। সবাই বুঝলে? সব উত্তর তো বইতে পাওয়া যায় না, তাই জন্য কিছু উত্তর পাওয়ার জন্য ক্লাস করতে হয়, সব উত্তর বইতে পাওয়া যায় না। ঠিক আছে, আচ্ছা, এই যে 545টা সিট, এই সিটটা কি পরে বাড়বে? অ্যাকচুয়ালি এখানেও একটা তথ্য আমি তোমাদেরকে দিই। এই সিটটাকে ফ্রিজ করা হয়েছিল 1971-এর সেন্সাস অনুযায়ী। এই সিটটাকে ফ্রিজ করা হয়েছে কত সালে না, 1976-এ। এবার প্রশ্ন হলো ফ্রিজ করা মানে কি? ফ্রিজ মানে হলো 545-এ আটকে যাওয়া। কেন ফ্রিজ করা হয়েছে? ইন্দিরা গান্ধীর সরকার একটা নীতি নেয় যে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে, পপুলেশন কন্ট্রোল করবে। খুব ভালো নীতি, করতেই পারে, করাই উচিত। ঠিক কি বলেছে পল্লব? বাট প্রেসিডেন্ট যে নমিনেট করে অ্যাংলো ইন্ডিয়ান, তারাও করে তো না। বর্তমানে লোকসভাতে কোনো নমিনেটেড মেম্বার নেই পল্লব। নমিনেটেড মেম্বার শুধু তুমি পাবে রাজ্যসভায় 12 জন, লোকসভাতে কোনো নমিনেটেড মেম্বার নেই। এবার ইন্দিরা গান্ধীর সরকার, যাই হোক মেন কথাতে আসি, ইন্দিরা গান্ধীর সরকার এবার ডিসিশন নিল যে আমরা জনসংখ্যা কন্ট্রোল করব। খুব ভালো, জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে, কোনো অসুবিধা নেই। সমস্যাটা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করলে কি হবে, লোকসভার সিটও কমবে। কারণ তোমরা জানো লোকসভার সিট, রাজ্যসভার সিট, বিধানসভার সিট, এগুলো কিন্তু পপুলেশনের উপর ডিপেন্ড করে।
দেখো হিসেব করে যদি দেখো, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য তো রাজস্থান, কিন্তু পপুলেশন সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। লোকসভার সিট, রাজ্যসভার সিট, বিধানসভার সিট সবচেয়ে বেশি কিন্তু উত্তরপ্রদেশ, রাজস্থানে নয়। তার মানে এখানে রাজ্যের সাইজ ম্যাটার করে না, ম্যাটার করে হলো পপুলেশন। তো ন্যাচারালি অনেক রাজ্য বলে উঠলো যে আচ্ছা যদি পপুলেশন কমে যায় তখন তো মুশকিল। ঠিক আছে, তখন তো মুশকিল। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো।
দাঁড়া, 1 মিনিট দাঁড়া, একটা কল এসছে, 1 মিনিট ওয়েট করো সবাই। ঠিক আছে, চলো আমরা জয়েন করি। আমার ইউনিভার্সিটির একটা ফোন এসেছিল, তো বেরিয়ে গেছে। আমি
না ম্যাম, ব্যাপারটা হলো এখানে অ্যাকচুয়ালি এর কিছু নেই, মানে আমি আমি বেরোই, মানে ক্লাস বন্ধ করিনি। আমি অ্যাকচুয়ালি একটা ফোন এসেছিল বলে আমি ওই জন্য কিছুক্ষণ, আর এমন কিছু কিছু ফোন আছে যেগুলো একদম ইয়ে করা যায় না, মানে অ্যাভয়েড করা যায় না। আমাদের আমার যে গাইড আর কি, যার আন্ডারে আমি পিএইচডি করি, সে ফোন করেছিল। এবার নয়তো আমি ফোন খুব একটা ধরি না ক্লাসের সময়। একান্ত খুব ইম্পর্টেন্ট ফোন যদি হয় যেটা অ্যাভয়েড করা যাবে না, তখন ধরতে হয় আর কি, এই আর কি। যাই হোক, কোন ইয়ারে? মানে আমি তো অ্যাকচুয়ালি পিএইচডি করছি, আমার 3 বছর হয়ে গেছে। আমি অলরেডি 7টা থিসিস জমা দিয়ে দিয়েছি, এখনো 3টে বাকি আছে, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে, চলো। 76 সালে, এবার যাই হোক, আমার আমার ইন্টারন্যাশনাল রিলেশন বাবু, ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টের ওপর তো হয় না। আহ, ওটা তো তোর পেপার, রিসার্চ রিসার্চ তো পেপারের ওপরে হয়। ঠিক আছে, সাবজেক্টের ওপর তো হয় না। যাই হোক, তো এখন আমাদের যে সেন্সাস, সেই সেন্সাস এখন 71 অনুযায়ী আমাদের 543টা 545টা সিট ছিল। এবার ইন্দিরা গান্ধী বললো আমি জনসংখ্যা নিয়ন্ত্রণ করব, খুব ভালো কথা। কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণ করলে তো তার সিটের ওপর ইম্প্যাক্ট পড়বে, সিট কমবে। তখন রাজ্যগুলো বলে উঠলো যে না, যদি সিট কমে তাহলে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করব না। কারণ যদি সিট কমে যায় তাহলে আমাদের লোকসভায় প্রতিনিধি কমে যাবে, তাহলে আমাদের জায়গার হয়ে চেঁচাবে কে? আর লোকসভাতে না অনেক লোকাল ইস্যু থাকে যেটা নিয়ে আলোচনা হয়। যেমন ধরো যাদবপুরের এমপি, সে বারুইপুর থেকে যাদবপুরে ট্রেন সার্ভিস নিয়ে আলোচনা করছে। যে আবার ঘাটালের এমপি, সে ধরো আলোচনা করছে তোমার আমাদের যে ওই কি বলে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা নিয়ে আলোচনা করছে, বন্যা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করছে, বিভিন্ন ছোট ছোট ইস্যু থাকে সব জায়গাতে। ঠিক আছে, যে রায়গঞ্জের এমপি সে আলোচনা করছে রায়গঞ্জে এইমস হবে কি হবে না সেটা নিয়ে। তো এরকম অনেক ইস্যু থাকে। তো ওই জন্য বলা হলো যে না, এই ইস্যুগুলো হলে তোমার, আমার মিরাজ আবার ফোন করছে কেন? ঠিক আছে, মিস কল হয়ে গেছে, ছেড়ে দাও। তো আলটিমেট এই ইস্যুগুলো থাকে। তো ওই জন্য এরা লোকসভার সংখ্যা কমানোর পক্ষপাতিত্ব ছিল না এদের। ইন্দিরা গান্ধী তখন একটা কথা বললো যে ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, আপনারা লোকসভার যা আছে তাই থাকুক, এটাকে আমি ফ্রিজ করে দিচ্ছি। 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হলো আপনারা নিশ্চিন্তে আহ, লোকসভায় লোক কমান, জনসংখ্যা নিয়ন্ত্রণ করুন আগামী 25 বছরের জন্য। একদম 2001 সাল অব্দি আমরা 545টা সিট ফ্রিজ করে দিলাম। আর তো কোনো চিন্তা নেই, এবার আপনারা পপুলেশন কমান। ঠিক আছে। তারপরে 25 বছর পরে 2001-এ এসে আবার ন্যাচারালি প্রশ্ন উঠলো, তাহলে এবার কি আবার এই 545টা সিটই থাকবে নাকি কমবে? সেই সময় 84th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করানো হয়, এবং সেটা আগামী আরো 25 বছরের জন্য, মানে 2026 অব্দি কিন্তু ফ্রিজ করা আছে। এবার তুই বলতেই পারিস যে সংখ্যাটা তো কমে 543 হয়ে গেছে। দাঁড়া, আমার একটা ফোন আসছে ইম্পর্টেন্ট, 1 মিনিট। হ্যাঁ স্যার। হ্যাঁ, 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 ওই চারটেই তো, যেটা যেটা থাকে তো। ওনার মধ্যে তো ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি সময় করে পাঠিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই 5:30টার অবধি যা আছে সকালবেলা থেকে দিয়ে দেবেন। মোটামুটি 9টা 9:30টার মধ্যেই পৌঁছে যাবো। তারপর বিকেল 5:30 অবধি, 5টা 5:30 অবধি আপনার যতগুলো যা মনে হয় দিয়ে দেবেন। যা যা রিকোয়ারমেন্ট আছে, একটা দুটো তিনটে যা আছে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিসিএস এর ডেমো নাকি নর্মাল ডেমো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কবে? ওই রোববার তো? হুম, ঠিক ঠিক ঠিক, একদম একদম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি সময় করে রাতের দিকে পাঠালে অসুবিধা নেই, তো মুখে বলেই দিলেন। ঠিক আছে, একদম একদম। ওকে স্যার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে আলটিমেট তাহলে কি হলো, না 543টা সিট আছে। আচ্ছা, এবার তুমি বলতেই পারো স্যার 545 থেকে 543 তো হয়ে গেছে, সেটা তো কমেছে। হ্যাঁ কমেছে, কিন্তু যে দুজন কমেছে সেই দুজন তো নির্বাচিত নয়, তারা তো মনোনীত। তাই অসুবিধে কিছু নেই। আচ্ছা, এখানে কিছু একটা প্রশ্ন করেছে। আহ, পল্লব বলছে লোকসভাতে প্রেসিডেন্ট কতজন নমিনেট করতে পারে? লোকসভাতে প্রেসিডেন্ট দুজনকে নমিনেট করতো। তো
এটা ছাড়া তো আর নেই। প্রেসিডেন্ট যে নমিনেট করে অ্যাংলো ইন্ডিয়ান ছাড়া অ্যাংলো ইন্ডিয়ান ছাড়াও করে তো? না, প্রেসিডেন্ট লোকসভাতে করে না। প্রেসিডেন্ট নমিনেট করে ঠিকই 12 জনকে, কিন্তু সেটা রাজ্যসভাতে করে। পল্লব কি ক্লাসে আছো কি নেই আমি জানি না, সেটা 12 জনকে করে। ঠিক আছে, বা যে নমিনেট করার কথা তুমি বলছো প্রেসিডেন্ট, হ্যাঁ এখনো প্রেসিডেন্ট নমিনেট করে 12 জনকে, কিন্তু সেটা লোকসভাতে করে না, সেটা রাজ্যসভাতে করে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। লোকসভাতে 2 জনকেই নমিনেট করতো, দুজনেই অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার ছিল, এখন তারা আর নেই। ঠিক আছে, চলো, তাহলে এই অবধি হয়ে গেল। তাহলে 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অবধি, মানে 2026 অবধি এই সিটটা 543টা সিটই থাকবে। 2026-এ গিয়ে আবার অন্য কিছু হতে পারে, সে জানি না কিছু হবে কিনা, আর সে দেখা যাবে তখন, 2026-এ দেখা যাবে। আচ্ছা, এটা গেল লোকসভার বাংলা পার্টটা। এবার দেখো লোকসভার কোয়ালিফিকেশন, মানে লোকসভায় তুমি যদি মেম্বার হও তাহলে লোকসভার মেম্বার হিসেবে তোমার কি কোয়ালিফিকেশন থাকা উচিত। 1 নম্বর হলো তোমাকে ভারতের নাগরিক হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ঠিক আছে, চলো। 2 নম্বর কি, তোমাকে অন্তত 25 বছর বয়স হতে হবে, মিনিমাম 25 ইয়ার্স এজ। ভালো। নেক্সট, মাস্ট বি ফুলফিল্ড এনি আদার কোয়ালিফিকেশন হুইচ আর প্রেসক্রাইবড বাই দ্য পার্লামেন্ট। এরপরে পার্লামেন্ট যদি কোনো কোয়ালিফিকেশন এক্সট্রা দেয়, মানে হতেই পারে এরপর আরো কিছু কোয়ালিফিকেশন পার্লামেন্ট অ্যাড করলো, সেগুলোকেও কিন্তু তাহলে ফুলফিল করতে হবে। ঠিক আছে, এছাড়া দেখো কি বলছে, মাস্ট বি রেজিস্টার্ড অ্যাজ অ্যান ইলেক্টর ফর এনি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ইন ইন্ডিয়া। আমাদের একটা ধারণা আছে যে আমি লোকসভার ভোটে যদি দাঁড়াই তাহলে আমাকে সেই লোকসভার ভোটার হতে হবে, এমনটা ঠিক নয়। তোমরা অনেকেই জানো বহরমপুরে যে লোকসভার এমপি, তার নাম ইউসুফ পাঠান। তিনি কিন্তু অ্যাকচুয়ালি যদি বলো, তিনি গুজরাটের বরোদা, যেটাকে বর্তমানে ভাদোদরা বলা হয়, সেখানকার ভোটার। তিনি কিন্তু আলটিমেট বহরমপুর থেকে লোকসভার এমপি হয়েছেন। তার মানে আমি আরো এক্সাম্পল দিতে পারি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই তোমরা দেখো, তিনি নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদের ভোটার, তিনি এদিকে উত্তরপ্রদেশে গিয়ে বারাণসী থেকে লোকসভার এমপি হয়েছেন। রাহুল গান্ধীকেও আমি বলতে পারি, কারণ রাহুল গান্ধী তোমরা জানো দিল্লির ভোটার, একসময় কেরালার ওয়ানাদ থেকে তিনি এমপি হয়েছিলেন, ইভেন এখনো তিনি দিল্লির ভোটার, তিনি কিন্তু এমপি ওই আমাদের যে রায়বেরিলি সিট, যেটা উত্তরপ্রদেশে আছে। তার মানে আমি যেটা বলতে চাইছি, যে তোমাকে লোকসভার ভোটার হতে গেলে, মানে লোকসভার মেম্বার হতে গেলে সেই লোকসভারই ভোটার হতে হবে এমনটা কোথাও বলা নেই। ভারতবর্ষের যে কোনো লোকসভার ভোটার হয়ে তুমি কিন্তু লোকসভার কনস্টিটিউয়েন্সি, মানে তুমি লোকসভার মেম্বার হতে পারো। তার মানে আমি যদি হাওড়া লোকসভার ভোটার হই, আমি কিন্তু লাদাখে গিয়ে ভোটে লড়তে পারি, কোনো সমস্যা নেই। আমি যদি হাওড়া লোকসভার ভোটার হই, আমি কিন্তু আহ মধ্যপ্রদেশের কোনো একটা সিট থেকে, বিদিশা থেকে গিয়ে ভোটে লড়তে পারি, বা ইন্দোর থেকে ভোটে লড়তে পারি, তাতে সমস্যা কিছু নেই। তোমাকে যে কোনো একটা লোকসভার ভোটার হতে হবে, মাস্ট বি রেজিস্টার্ড অ্যাজ অ্যান ইলেক্টার। তোমাকে ভোটার হতে হচ্ছে, ইলেক্টার হতে হচ্ছে, ইলেক্টার হিসেবে রেজিস্টার হতে হচ্ছে ফর এনি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ইন ইন্ডিয়া। যে কোনো একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ভোটার হলেই তুমি কিন্তু লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। নেক্সট কি বলেছে, ইন কেস অফ এনি রিজার্ভ সিট, ক্যান্ডিডেট হ্যাজ টু বি ফ্রম রিজার্ভ ক্যাটাগরি। For unreserved seat, any person who has these above mentioned qualification can contest. তার মানে যেটা বলতে চেয়েছে, যদি ধরো তোমরা জানো, যেমন ধরো আমাদের ঝাড়গ্রাম, এই ঝাড়গ্রাম সিটটা তোমরা জানো শিডিউল ট্রাইবের জন্য রিজার্ভ করা। বা আমি যদি বলি পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান সিটটা, তোমার সিট কোনটা পূর্ব বর্ধমান এসসির জন্য রিজার্ভ করা, দেখবে লেখা থাকে। তারপর ধরো আমাদের নদিয়া জেলার রানাঘাট, রানাঘাটও এসসির জন্য রিজার্ভ করা। এবার এই সিটটা ধরো এরকম কিছু সিট আছে যেগুলো রিজার্ভ করা আছে। এবার যে সিটটা রিজার্ভ করা আছে সেই সিটটাতে অবভিয়াসলি সেখান থেকে যিনি এমপি হবেন তিনি এসসি বা এসটি হবেন। কিন্তু ধরো যে সিটটা রিজার্ভ করা নেই, যেমন ধরো হাওড়া, হাওড়া লোকসভা ব্র্যাকেটে কিছু লেখা নেই, বা ধরো যাদবপুর ব্র্যাকেটে কিছু লেখা নেই, বা ধরো দমদম ব্র্যাকেটে কিছু লেখা নেই, বা ধরো ব্যারাকপুর ব্র্যাকেটে কিছু লেখা নেই। তার মানে এই সিটগুলো কি, এই সিটগুলো আনরিজার্ভ, সেখানে কিন্তু যে কেউ
সেখান থেকে কন্টেস্ট করতে পারে, সেখান থেকে কোনো এসসিও যেতে পারে, সেখান থেকে কোনো এসটিও যেতে পারে, সেখান থেকে আবার কোনো জেনারেল ক্যাটাগরি যেতে পারে। ওই একই ব্যাপার আমাদের, যেমন সিট রিজার্ভ হয় ট্রেনের ক্ষেত্রে, তুমি যদি রিজার্ভেশন কম্পার্টমেন্টে ওঠো তার মানে হলো তুমি অলরেডি তোমার সিটটা রিজার্ভ করেছো। ট্রেনে সব লোকজন ছোটাছুটি করছে, তুমি বললে, তুমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছ, আমি বললাম কি গো তাহার তো কোনো তাড়া নেই, বললো আরে দাদা চিন্তার কি আছে, আমার সিটটা তো অলরেডি আমি রিজার্ভ করেছি। তার মানে তুমি রিজার্ভ টিকিট কেটেছো। তাহলে ছোটাছুটি কারা করছে? যারা ওই জেনারেল কম্পার্টমেন্টে বসবে, কারণ ওখানে গিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের গল্প রয়েছে। আর তোমার সিট তো রিজার্ভ করা আছে, তোমার সিটে অন্য কেউ যদি গিয়ে বসে পড়েও, তুমি যাবে, গিয়ে তাকে টিকিট দেখিয়ে তুলে দেবে এবং সেই সিটে তুমি বসে পড়বে। একই গল্প এখানেও তাই, যে সিট রিজার্ভ করা যার জন্য সেই সিটে তারা বসবে, মানে সেই ক্যাটাগরির লোকজন থাকবে। তার মানে রানাঘাট থেকে যারা ভোটে দাঁড়াবে, বিজেপি, তৃণমূল, সিপিএম যাই হোক না কেন, তারা সবাই শিডিউল কাস্টই হবে, কারণ ওখান থেকে যে জিতবে তাকে শিডিউল কাস্টই হতে হবে। ঝাড়গ্রাম থেকে যারা ভোটে দাঁড়াবে তারা কিন্তু শিডিউল ট্রাইবই হবে। আচ্ছা, এবার ভোটে দাঁড়াবে সেই সিটটা তো এসসি বা এসটির জন্য রিজার্ভ, বাট ভোটারদের মধ্যে কোনো ভাগাভাগি নেই, কারণ আমাদের দেশে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আছে। তার মানে ঝাড়গ্রামে যারা জেনারেল, যারা এসসি, যারা এসটি, যারা ওবিসি সবাই ভোট দেবে। পূর্ব বর্ধমানে কি সবাই এসসি? একদমই না, পূর্ব বর্ধমানে প্রচুর জেনারেলও আছে, প্রচুর শিডিউল ট্রাইবও কিছু পাবে তুমি, তারাও ভোট দেবে। রানাঘাটে সিটটা এসসির জন্য রিজার্ভ করা, ওখান থেকে এমপি যে হবে সে এসসি হবে, বাট ভোটার সবাই মুসলমান, হিন্দু, খ্রিস্টান, এসসি, এসটি সবাই ভোট দেবে, ভোট দেওয়াতে কোনো বাধা নেই। আর যে সিটগুলো রিজার্ভ করা নয় সেখানে যে কোনো ক্যাটাগরির লোকজন ভোটে জিততে পারে, ভোটে দাঁড়াতে পারে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটা প্রসঙ্গ বলে রাখি, এরপর এখনো হয়নি, কিছু সিট কিন্তু তোমরা এমন পাবে যে সিটগুলোর ব্র্যাকেটে ডাব্লিউ লেখা থাকবে, তার মানে ওমেন লেখা থাকবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো, অলরেডি 106তম সংবিধান সংশোধনী পাশ হয়েছে 2023-এ, যেখানে বলা আছে যে আমাদের লোকসভায় 33% সিট মেয়েদের জন্য রিজার্ভ করা থাকবে। আর আমাদের যে বিধানসভাগুলো আছে, 28টা রাজ্যের বিধানসভা এবং দিল্লির বিধানসভা, সেখানেও 33% সিট মেয়েদের জন্য রিজার্ভ করা থাকবে। এবার তোরা হিসেব করে নে, আমাদের কটা সিট পশ্চিমবঙ্গে? 42টা। তার মানে 100টার মধ্যে যদি 33টা হয়, তাহলে 50টা হলে সংখ্যাটা দাঁড়াতো ওই 15। মানে মোটামুটি তুই ধরে রাখ, হিসেব করে কতগুলো হচ্ছে, ওটা অবশ্য পয়েন্টে আসবে, দাঁড়া একটা হিসেব করে নি ক্যালকুলেটারে। 33% অফ 42-এর 33%, 42 ইন্টু 33 ভাজিতক 100, 15.86। তার মানে তুই মোটামুটি ধরে রাখ, পশ্চিমবঙ্গে আমাদের কটা সিট? 42টা লোকসভা সিট, তো তুই মোটামুটি ধরে রাখ 15.86। তার মানে 16টা মতো সিট তুই পাবি, সিট থাকবে যেটা কিন্তু মেয়েদের জন্য রিজার্ভ করা থাকবে। তার মানেটা কি? সেখান থেকে যে এমপি হবে সে অবশ্যই একজন মহিলা হবে। তার মানে কি সেই লোকসভাতে পুরুষরা ভোট দেবে না? আমি আবার বলছি, ভোটারদের মধ্যে কিন্তু ভাগাভাগি নেই। ভোটারদের মধ্যে ভাগাভাগি একজনই করেছিল, আমাদের লর্ড মিন্টো। তোদের নিশ্চয়ই মনে আছে 1909 সালের যে আইন, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-এর মাধ্যমে, মল্ডে মিন্টো রিফর্মের মধ্যে, যেখানে বলেছিল এই অঞ্চল থেকে শুধু মুসলমানরা ভোট দেবে, হিন্দুরা ভোট দেবে না। ওই জন্যই তো আমরা বলেছিলাম পৃথক নির্বাচক মন্ডলী, সেপারেট ইলেক্টরেট। কিন্তু তারপরে কোনো সেপারেট ইলেক্টরেট হয়নি, কারণ আমাদের দেশে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আছে। তো ন্যাচারালি 16টা সিট, যদিও সেটা এখনো হয়নি, সেটা সময়ও লাগবে, আরো 2-3 বছর হয়তো লেগে যেতে পারে, কিন্তু পরে তোমরা হয়তো দেখবে যখন 2024-এর লোকসভা নির্বাচনে আমরা যাব, এই 2029-এর নির্বাচনে, তখন হয়তো আমরা দেখব কিছু সিট মহিলাদের জন্য রিজার্ভ হয়ে গেছে, সেখান থেকে মহিলা এমপি হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বোঝার কিছুই নেই। ক্লিয়ার হয়েছে তো সবাইকে? আমার একটু কনফার্মেশন দিয়ে দাও। ঠিক আছে, এটা কিন্তু এখনো হয়নি। কোন কোন সিট মহিলাদের রিজার্ভ, মহিলাদের জন্য রিজার্ভ, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো না, এখন আমি বলতে পারবো না, কারণ সেটা এখনো ফাইনালাইজ হয়নি। হলে সেটা তোমরাও জানতে পারবে, লিস্ট কাগজ কাগজ টাগজে পেয়ে যাবে। হ্যাঁ পিন্টু, বলো কি বলছো, বলো। না, বিধানসভার ক্ষেত্রেও ফ্রিজ করা আছে, একদম ঠিক বলেছো। তারপর 2026-এ গিয়ে আলটিমেট পার্লামেন্ট ডিসিশন নেবে যে কি কি সিট চেঞ্জ হবে বা কি কি বাড়বে বা কমবে, সেটা ডিসিশন নেওয়া হবে। সেটা এখনো ডিসিশন কিছু নেওয়া হয়নি। বিধানসভার সিটও ফ্রিজ করা আছে, লোকসভার সিটও ফ্রিজ করা আছে।
ঠিক আছে। বিধানসভার ক্ষেত্রে তুমি যদি বলো সবচেয়ে বেশি সিট কত হবে, 500, সবচেয়ে কম সিট কত হবে, 60। তবে হ্যাঁ, কিছু কিছু এমন রাজ্য আছে যেমন সিকিম, পপুলেশন খুব অত্যাধিক কম, ওই জন্য ওখানে 32টা এমএলএ আছে। মিজোরাম, সিকিম এরকম কিছু সিট, গোয়া এরকম কয়েকটা রাজ্য বাদে প্রায় বেশিরভাগ আমাদের রাজ্যেতেই বিধানসভার সিট মিনিমাম 60 আর ম্যাক্সিমাম 500। তার মধ্যে অবশ্য ম্যাক্সিমাম সিট আমাদের উত্তরপ্রদেশে আছে 403খানা, বর্তমানে 402 দুটো মতো সিট আছে বিধানসভায়। আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভায় 294টা টোটাল সিট আছে। এবার 2026-এ গিয়ে হয়তো দেখা গেল একই থেকে গেল আগামী 25 বছরের জন্য, সেটাও হতে পারে। সে আলটিমেট 2026-এ গিয়ে দেখতে হবে কি হয়। সংবিধান সংশোধন করতে হবে আবার, অলরেডি দুবার হয়েছে। ঠিক আছে, চলো এই অবধি থাকুক। তোমাদের নেক্সট ক্লাস কবে হবে, আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্সটা কবে হচ্ছে, ওটা শুক্রবার হবে না কবে হবে সেটা আমি বলে দেবো। শুক্রবার নাও হতে পারে, আমি এখনো জানি না, সেটা দেখছি আমি কবে কি করা যায়। বা যদি শুক্রবার হয় তাহলে কখন হবে। কবে পলিটির ক্লাসটা ফিক্সড, পলিসির ক্লাসটা কিন্তু শুক্রবার দিন কটায় হচ্ছে, পলিটির ক্লাসটা কিন্তু শুক্রবার সন্ধ্যে 7:30টায় হচ্ছে, এটা ফিক্সড। আর আমরা এই যতদূর অবধি করলাম এরপর থেকেই কন্টিনিউ করব। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে।